আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা বিশেষ সাপ্তাহিক আয়োজন চট্টগ্রাম এক্সপ্রেসের সঙ্গে আছে আমি শামুন হোসাইন। সুপ্রদর্শক, আমাদের এই বিশেষ আয়োজনে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত থাকেন চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের সাথে সম্পৃক্ত বিশিষ্ট ব্যক্তি, যার মাধ্যমে আমরা জানতে চাই চট্টগ্রামের সমাজ এবং রাষ্ট্রের অতীত, বর্তমান, আগামীর গতিপথ সহ নানান দিক জানতে চাই। চট্টগ্রামকে নিয়ে কী ভাবনা তার, ব্যক্তি জীবনে অপ্রকাশিত বিভিন্ন ঘটনা, সফলতা, ব্যর্থতার কথা। আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে, তার পাশাপাশি সমসাময়িক রাজনীতি এবং চট্টগ্রাম উন্নয়ন ভাবনা নিয়ে আমরা কথা বলবো, পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়েও কথা বলবো আমরা, এবং বিএনপির রাজনীতি বর্তমান প্রেক্ষাপট নিয়ে আজ আমরা আলোচনা করব। উক্ত বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে এমন একজন ব্যক্তি উপস্থিত আছেন যিনি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে যুক্ত, এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্র দলের যিনি দীর্ঘ সময়ের সভাপতি ছিলেন, একজন পরিচ্ছন্ন এবং সজ্জন রাজনীতিবিদ হিসেবে কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যার ব্যাপক গ্রহণযোগ্যতা। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক, সাবেক বিপ্লবী ছাত্রনেতা ডাক্তার শাহাদাত হোসেন। ডক্টর শাহাদাত, কিছু সরল প্রশ্ন নিয়ে শুরু করতে চাই, একটা সহজ প্রশ্ন করতে চাই। 1971 সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম আমরা, এখনকার যে 2024 সালে গণ অভ্যুত্থান আর 1971 সালের স্বাধীনতা যুদ্ধ, একটু এই দুটাকে যদি একটু বিশ্লেষণ করতেন আপনি সহজভাবে। 1971 সালের এটা হচ্ছে এটা স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার জন্য যুদ্ধ। আমরা একটি মানচিত্রের জন্য যুদ্ধ করেছিলাম। এটি 55,126 বর্গমাইল অধ্যুষিত একটি দেশের জন্য আমাদের যুদ্ধটা ছিল, এবং এই যুদ্ধটা ছিল সেটাও একটা বৈষম্যের শিকার হয়েছিল পূর্ব বাংলার যারা জনগণ ছিল। পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান যে সুবিধাগুলো পাচ্ছিল, পূর্ব পাকিস্তান সেগুলো পাচ্ছিল না। এই যে একটা বৈষম্য, এই যে আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের মানবিক অধিকার, আমাদের সামাজিক ন্যায় বিচার, মূলত সাম্যতা, এই তিনটি মূল মন্ত্রের ভিত্তিতেই কিন্তু সেদিন মুক্তিযুদ্ধ হয়েছে। সাধারণ মানুষ, বৃদ্ধ বনিতা, যুবক, বিভিন্ন পেশার শ্রেণীর লোকজন সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। 2024-এর জুলাই অগাস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেটাও একটি বৈষম্যের আন্দোলন নিয়ে। আমরা কি একটা মেধাবী জাতি চাই নাকি মেধাবিহীন জাতি চাই? আমরা কোটা 56% মুক্তিযোদ্ধা, নৃতাত্ত্বিক, পাশাপাশি ডিজেবল কোটা থাকবে, নাকি সেখানে মেধাবীদের কোটা আরও বেশি বৃদ্ধি পাবে? এটাই ছিল ছাত্রদের এটা আন্দোলন, যেটা যৌক্তিকতার বিচারে পরবর্তীতে গিয়ে জনতা সেখানে সম্মিলিতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে। কাজে এই যে একটা গণ অভ্যুত্থান, আমরা যদি গণ অভ্যুত্থানের কথা বলি, 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল এরশাদের বিরুদ্ধে, যখন আমরা ছাত্র নেতা ছিলাম, আপনি বলেছেন আমি মেডিকেল কলেজে, হ্যাঁ, তখন আমি মেডিকেল কলেজের 87, 88, 89, 90, 91 যখন আমি ডাক্তার হলাম, তখন পর্যন্ত আমি মেডিকেল কলেজ ছাত্র দলের সভাপতি ছিলাম। কাজে ওই সময় 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন একটা ছিল। সেই সময় আমরা এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রকে মুক্ত করার জন্য, গণতন্ত্র শিকল বাঁধা ছিল, এই গণতন্ত্রকে বিকাশ করার জন্য এবং সংসদীয় গণতন্ত্র আনার জন্য সেদিন অনেকে প্রাণ দিয়েছিল। আমরা যদি বলি ডক্টর মিলন, মোজাম্মেল, জিয়াদ, দীপালি সাহা সহ অনেকে সেদিন প্রাণ দিয়েছিল। বাট আজকের যে 2024 সালের যে প্রেক্ষাপট, সেখানে আমরা দেখেছি একটি ফেসিবাদী স্বৈরাচারী সরকার 2008 সালের নির্বাচন যে হয়েছিল মঈনুদ্দিন ফখরুদ্দিনের, যে নির্বাচনটি ছিল একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন, যে নির্বাচনে বিএনপির নেত্রী, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একই প্রস্তাব দেওয়া হয়েছে যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের 2007-2008-এর তারা যে -2 ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল, সেটাকে তারা যে দুর্নীতির
একটি ইতিহাস সেখানে ছিল, সেই দুর্নীতিকে বৈধীকরণ করার জন্য তাদের একটা দাবি ছিল পরবর্তী সরকারের, যেটা আপসীন নেত্রী খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া সেটা মানতে পারেননি এবং শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী সেটা মেনেছেন, বিদায় সেদিন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল। তো যাই হোক, সেটা একটা অন্য ইতিহাস। এই যে একটা 2009 সাল থেকে 2024 একটা দীর্ঘ একটা স্বৈরাচারী সরকার সংবিধানের সমস্ত ধারা উপধারা যেগুলো গণতান্ত্রিক ধারা ছিল সেগুলোকে অ্যামেন্ডমেন্ট করে, বিশেষ করে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মানুষের যে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ ভোটের যে একটা অধিকার, সেই অধিকার কেড়ে নেওয়া হলো। এবং আইসিটি অ্যাক্ট একটি মামলা আরেকটি সংবিধান মাধ্যমে, সংশোধনের মাধ্যমে সেটা তারা করল। এবং বিভিন্ন ধরনের আজকে যে বিদ্যুতের বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট হয়েছে, সেখানে সেই পাওয়ার প্ল্যান্টের তারা দুর্নীতিকে বৈধ করার জন্য সংবিধান সংশোধন তারা করেছে। অর্থাৎ এই সংবিধানের সংশোধন করার জন্য যে অবৈধ এমপিরা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে, তারা এমন কিছু কালা আইন, কালা কানুন এই সংসদের মাধ্যমে তৈরি করেছে, যেটার জন্য আস্তে 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 এই আন্দোলন দানা বেঁধে উঠেছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2007 সাল থেকে মাইনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আমি ব্যক্তিগতভাবে তখন রাজপথে ছিলাম, আমার সাথে অনেকেই ছিল, কারণ অনেক নেতা সেদিন দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাদের অত্যাচারের কারণে। এর প্রেক্ষিতে পরে 2009 সাল থেকে 24 সাল পর্যন্ত যে একটা স্বৈরাচারী সরকার, ফেসিবাদী সরকার, শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলনের একটা ক্ষেত্র বিএনপি তৈরি করেছে, এবং এই ক্ষেত্র তৈরি করতে গিয়ে বিএনপির প্রায় 600 জনের অধিক গুম হয়েছে এবং অন্যান্য মতেরও যারা ছিল তাদেরও অনেক গুম হয়েছে। বিচার বহির্ভূত হত্যা হয়েছে, প্রায় 60 লক্ষ আসামি করা হয়েছে বিএনপির নেতাকর্মী এবং বিরোধী দলীয় অন্যান্য নেতাকর্মীদের 1 লক্ষ মামলা দেওয়া হয়েছে। এই যে একটা বিচার বহির্ভূত হত্যা, মামলা, গুম, নির্যাতন, সব কিছুকে, সব বাধা উপক্রম করে মানুষের যে অধিকার আদায়ের সংগ্রাম, বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার, কথা বলার অধিকার, গণতান্ত্রিক অধিকার, বেঁচে থাকার অধিকার, আইনের শাসন, মূল্যবোধ, সামাজিক ন্যায় বিচার, বিশেষ করে ভোটের অধিকার রক্ষার সংগ্রামে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কথা আপনার শিক্ষা, স্বাস্থ্য, সব নিয়ে বিএনপি যেভাবে রাজপথে সাধারণ মানুষকে নিয়েছিল গত 15-16টি বছর, যার কারণে একটি ক্ষেত্র তৈরি হয়ে আছে। সেই ক্ষেত্রকে ধারণ করে আমরা দেখেছি একটি যৌক্তিক আন্দোলন নিয়ে যখন আমাদের ছাত্ররা মাঠে নামলো, যেটা আস্তে 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 দানা বাঁধতে বাঁধতে একটা স্টেজে গিয়ে সেখানে জনতারা সেখানে একসাথে সম্মিলিতভাবে অংশগ্রহণ করে আমরা 5 অগাস্ট দেখতে পেয়েছি এই আওয়ামী লীগের সভানেত্রী, ফেসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা 818 বছর আগে আমরা দেখেছি লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল। 818 বছর পরে আরেকজন বাংলাদেশের নেত্রী, আওয়ামী লীগের নেত্রী, যিনি পিছনের দরজা দিয়ে সেদিন পালিয়ে গিয়েছে। কাজে এই যে একটা পালিয়ে যাওয়ার কালচার, আমরা অনেকগুলো প্রশ্ন আজকে আপনার কাছে রাখলাম। আমি একটু আর সংক্ষেপে জানতে চাচ্ছি, 18 সালে কিন্তু এই ছেলেরা কিন্তু মাঠে নেমেছিল এই কোটা আন্দোলনকে কেন্দ্র করে। এই সরকারটাকে একটু এখন দেশ থেকে বাধ্য হলেন, তারা কিন্তু দমন নিপীড়নের মধ্যে নিয়ে রেখেছিলেন। এই 2018 সাল এই আন্দোলনটাকে তারা নস্যাৎ করে দিয়েছিলেন। একটু জানতে চাই, আসলে 47 সালের, 71 সালের থেকে 90 সালের বা এই 24 সালে এসে গণ অভ্যুত্থান, আমরা তো অনেক অভ্যুত্থান দেখেছি, আসলে তারপরেও কিন্তু অভ্যুত্থান হয়, স্বাধীনতা হয়, সেই স্বাধীনতার সুফল কিন্তু জনগণ পাচ্ছে না। তা এখন এই মুহূর্তে এসে 2024 সালে এই জুলাই মাসে এসে একটি গণ অভ্যুত্থান হলো ছাত্রদের মাধ্যমে, পাশাপাশি ছাত্র জনতা একত্রিত হয়ে আমরা একটা গণ অভ্যুত্থান দেখেছি। আসলে সহজভাবে একটু বলবেন কি ডাক্তার শাহাদাত, এখন কি আমরা জনগণরা এই সুফলটুকু পাবে স্বাধীনতা বা গণ অভ্যুত্থানের? এই যে কথাটা বলেছেন 52-এর ভাষা আন্দোলন, ইভেন 47 সালের কথা যদি ধরেন, ইভেন 62-র শিক্ষা আন্দোলন থেকে শুরু করে 69-এর গণ আন্দোলন, 71-এর মুক্তিযুদ্ধ, সব মিলিয়ে দেখুন যে ছাত্রদের
যেভাবে হত্যা করা হয়েছে এটা ইতিহাসের নজিরবিহীন। এতগুলো ছাত্র মৃত্যুবরণ করা, রাজপথে অকাতরে কোটা বিরোধী আন্দোলনে, বৈষম্য বিরোধী এই যে একটা আন্দোলন, এই যে আন্দোলনে তারা যে অকাতরে প্রাণ দিয়েছে এটা আসলে নজিরবিহীন। কাজেই এই সুফল কিন্তু আমরা অবশ্যই আগে কিন্তু পাইনি, আমরা জনগণের কাছে পৌঁছাতে হবে, জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে। যে দাবিটি নিয়ে আমরা বারবার কাজ করছি সেটা হচ্ছে মানুষের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার। এক্স্যাক্টলি, মানুষের ফান্ডামেন্টাল রাইটস এজ ওয়েল এজ দ্য ডেমোক্রেটিক রাইটস। দেখুন, দ্রব্যমূল্যের নিয়ে আমরা কথা বলছি, আমরা মানুষের শিক্ষা অধিকার নিয়ে কথা বলছি, আমরা স্বাস্থ্যের অধিকার নিয়ে কথা বলছি, আমরা বেঁচে থাকার অধিকার নিয়ে কথা বলছি। দোজ অল আর দ্য ফান্ডামেন্টাল রাইটস। এখন আপনি ডেমোক্রেটিক রাইটস আসেন যে আমাদের ভোটের অধিকার, এটা আমাদের কনস্টিটিউশনাল রাইটস, আমাদের সাংবিধানিক অধিকার, আমাদের কথা বলার স্বাধীনতা, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন যেটা রুল অফ ল, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এজ ওয়েল এজ আমাদের আজকে ফ্রিডম অফ স্পিচ, কথা বলার অধিকার। এই জিনিসগুলো যদি ঠিক না থাকে তাহলে কিন্তু এই জনগণের দোরগোড়ায় এতগুলি ছাত্র জনতার শহীদ হওয়ার সেই সুফল কিন্তু পৌঁছাবে না। কাজে সেটা পৌঁছাতে হলে আজকে যে ইনস্টিটিউশনগুলো, স্টেটের যে ইনস্টিটিউশনগুলো আজকে যে কলুষিত হয়ে গেছে, যেগুলো রাজনীতিকরণ হয়েছে, যেগুলো দলীয়করণ হয়েছে, এগুলোকে কমপ্লিটলি রিফর্ম করতে হবে। এক্স্যাক্টলি, এগুলিকে কমপ্লিটলি রিফর্ম না করলে পরে তাহলে আসলে এই সুফলটুকু রাষ্ট্রযন্ত্র পরিষ্কার হবে না। পরিষ্কার না হলে পরে মানুষ তাদের কাঙ্ক্ষিত প্রার্থীকে ভোট দিয়ে আমার মনে হয় এই জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, বিশেষ করে এর বাইরে আছে দুর্নীতি দমন কমিশন, আইন কমিশন, শিক্ষা কমিশন, সবগুলো তো সাথে আছে, সব জায়গায় আমরা দেখছি, আমরা পরিবর্তন দেখছি। আমরা একটু জানতে চাই সহজভাবে, আসলে এই ছাত্ররা যে আন্দোলনটুকু 2018 সালেই করেছিল এবং 2024 সালে এসে জুলাই থেকে স্টার্ট করেছিল, আসলে একটু জানতে চাই এটা তো যৌক্তিক আন্দোলন, কেন সরকার থেকে কেন এটা দমন নিপীড়ন করতে হচ্ছে? মেইন কথা হচ্ছে কি, একটি সরকার যখন ফেসিবাদীতে রূপান্তরিত হয় তারা তখন কাউকে পাত্তা দিতে চায় না, যৌক্তিক অযৌক্তিক দেখবে না তারা। ওইখানে ইটস আইদার লজিক্যাল অর এটা নন লজিক্যাল। এই জিনিসটাকে তারা সেখানে তারতম্য করে না। তারা তখন একটা জেদের উপর থাকে যে আমার কাছে পুলিশ বাহিনী আছে, আমার কাছে মনে করছেন আপনি, আমার কাছে সব কমিশনগুলো আছে, আমার 300 জন এমপি আমার আছে, আমি যে কোনো আমি চাইলে আমি 1 মিনিটে করতে পারছি। কাজে যখন একটি Welcome to N Mohammed Group. For over 50 years, N Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N Mohammed Group, since 1968. বিচক্ষণতা এবং দূরদর্শিতা চিন্তাভাবনা থেকে আমার বাবা প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্থাপন করে এই চট্টগ্রামে, অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা শুরু করা হলো 1984-এ। বাজারে আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নূর জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তারপর শুরু হলো মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা।
এর পরবর্তী আমরা শুরু করলাম এক্সক্লুসিভ ফার্নিচার, তারপর শুরু করলাম আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটা শোরুম, এবং এর পাশাপাশি আমরা অ্যান্ড মোহাম্মদ পলিমার, অ্যান্ড মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, এবং আমরা ইতিমধ্যে আরেকটা নতুন ফার্নিচারের ফ্যাক্টরি স্টার্ট করছি। আমরা চেষ্টা করে যাব সামনে আরও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। আর আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশের যেই ইন্ডাস্ট্রিগুলোর যাত্রা এখন শুরু হয়েছে, এবং আশা করি এটা আর থামার কোনো ওয়ে নেই। ফুল এফোর্টটা তখনই সাকসেস হয় যখনই কোনো কাস্টমার বলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক, নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওলি মিলস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। সরকার মনে করে যে সব অস্ত্রই তার কাছে আছে, তখন জনগণের যে অধিকার, সে অধিকার থেকে তাদের বঞ্চিত করতে চায়। কারণ জনগণের ভোটের অধিকার যেখানে নেই, প্রাইম যে অধিকার, যে একটি রাষ্ট্রকে, রাষ্ট্রযন্ত্রকে অথবা রাষ্ট্রের মালিকানা পরিবর্তন করতে হলে ভোটের অধিকার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই ভোটিং রাইটস যখন থাকে না আলটিমেটলি তখন একটা রাষ্ট্রযন্ত্র অথবা সেই রাষ্ট্রযন্ত্র যারা চালায় তারা তখন স্বৈরতন্ত্র হয়ে ছাত্ররা কিন্তু ভোটিং রাইট বলেন এগুলো চাচ্ছে না, কিছু এটা চাইছিল কিন্তু যৌক্তিক আন্দোলন, যৌক্তিক কোটা সংস্কারের কথা বলছি। মানে এটাই বলছি, যখন তারপরও কেন তাদের থেকে, যখন তাদের এইটা তাদের মনে হচ্ছে যে আমরা তো আছি, আমরা সবকিছু আমাদের সাথে আছে, রাষ্ট্রযন্ত্র তো আমাদের কাজে, এদের আন্দোলন করলে কোনো আন্দোলন করা যাবে না, কোনো আন্দোলন দেশে করা যাবে না। আমরা যেটা বলবো সেটাই তাদের মানতে হবে। আমরা যেটা বলছি যে এখানে মেধাবীহীন জাতি তৈরি করছি, আমরা মেধাবী জাতি আমরা চাই না। আমাদের যে 56% যে কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা সহ অন্যান্য কোটা, এটাই ঠিক থাকবে, বাকিটা মেধাবী এবং অন্যান্য কোটাতে তারা আসুক। বাট তাদের মূল উদ্দেশ্য ছিল একটা মেধাবীহীন জাতি তৈরি করা। মেধাবীহীন জাতি তৈরি করার জন্যই কিন্তু তারা আজকে ছাত্রদের ওই যৌক্তিক দাবিকে উপেক্ষা করে তাদের বুকে গুলি চালিয়েছে নির্দ্বিধায়, নির্বিচারে। আসলে আওয়ামী লীগ একটা সুসংগঠিত একটা সময় সুসংগঠিত দল ছিল, এবং দক্ষিণ এশিয়া একটা বড় একটা সংগঠন ছিল, এবং তাদের নেতৃত্বে কিন্তু অনেকটা আমরা দেখেছি বিভিন্ন আন্দোলন সংগ্রামও দেখেছি, স্বাধীনতা যুদ্ধও দেখেছি। এই লাস্ট 16 বছর কেন আওয়ামী লীগ এত ভুল করতে থাকলো, বা তারা কোন জায়গায় ভুল, আপনি কি বুঝতে পেরেছেন এগুলো? হ্যাঁ, আসলে হয়েছে কি, আওয়ামী লীগ তারা একটা সুসংগঠিত একটা দল ছিল, অত্যন্ত পুরানো একটি দল, এবং তাদের আসলে 71-এর মুক্তিযুদ্ধ কিংবা অন্যান্য যে আন্দোলন 62-69-এর, আলটিমেটলি তাদের অনেক নেতাই তখন অবদান রেখেছে, তাদের অনেক অবদান অনস্বীকার, বাট দ্য থিং ইজ, পরবর্তীতে গিয়ে যখন তারা ওই যে বলছি না যে রাষ্ট্রযন্ত্রের সমস্ত অর্গানগুলো যখন নিজের কন্ট্রোলে রাখতে চায় কমপ্লিটলি, তখন কিন্তু এই স্বৈরতন্ত্রের চিন্তাভাবনা তাদের মধ্যে চলে আসে, এবং তখনই কিন্তু এই পতনের ঘণ্টা বেজে ওঠে। আজকে যে আওয়ামী লীগের আপনি দেখুন, তারা এই 16 বছরে প্রতিটি সেক্টরে দুর্নীতি, এমন কোনো জায়গা নেই যে সেখানে দুর্নীতি স্পর্শ করেনি, এবং সেই দুর্নীতির সর্বাগ্রে ছিল কিন্তু যুবলীগ, ছাত্রলীগ এবং অন্যান্য লীগের ছেলেরা। ইভেন একটা ছাত্রলীগের ছেলে, আপনি ফরিদপুরের কথা বলুন, অন্যান্য জায়গার কথা বলুন, তার কাছে 400, 500, 600 কোটি, 1000 কোটি টাকার দুর্নীতি তার জন্য কিছুই না। কাজে এই যে একটা দুর্নীতিকে সামনে নিয়ে এসে আজকে আওয়ামী লীগ তার সংগঠনের দিকে তখন আর খেয়াল করেনি। তারা চিন্তা করছে যে আমার টাকা দরকার, সেটা বাই হুক অর বাই ক্রুক আমাকে টাকা ইনকাম করতে হবে। কাজে যখন একটি সংগঠন তার মূল আইডিওলজি থেকে বিচ্যুত হয়ে বিভিন্ন মাস্তানি, চাঁদাবাজি, নৈরাজ্য এবং রাষ্ট্রযন্ত্রকে নিজের যন্ত্র বানিয়ে সেটাকে পেশি শক্তিতে পরিণত করে, তখনই কিন্তু ওই দল আস্তে আস্তে তাদের ভরাডুবি হয়, এবং সেখানে তাদের রাজনীতি আর থাকে না, সেখানে তাদের মধ্যে তখন স্বৈরতান্ত্রিক শক্তি জেগে ওঠে। সেটাই মূল কারণ একটি দলের ভরাডুবি হওয়ার। আমরা পাশাপাশি একটু দেখছি যে আওয়ামী লীগ সরকারের 16টি বছর তারা যে শাসনটুকু চালিয়েছিলেন, তাদের মধ্যে একটা জিনিস দেখা যাচ্ছে, একটু ট্যাগিনের রাজনীতি আমরা খুব বেশি দেখতে পেয়েছি। আসলে কোনো কথা বললে আসলে জামাত শিবির নামে একটু ট্যাগ দেওয়া হয়, আর তাদের মানে ভিন্ন মত হলে তারা বিভিন্ন রকম ট্যাগ দেওয়া হচ্ছে। এখন পাশাপাশি একটু দেখছি
বিএনপিরাও ভাবে তার সমমনা দলগুলো আসলে দেখছি আমরা একটু অন্যদিকে তাদের অমত চলে গেলে তারা একটু দালাল বলে আখ্যায়িত। আসলে এই ট্যাগিনের রাজনীতিকে আপনি কীভাবে দেখেন? আসলে আমরা কি ট্যাগিনের রাজনীতি চাই কি না? আসলে হয়েছে কি, যে প্রবাদ অথবা যেটাই ট্যাগ বলেন অথবা অন্য কিছু বলে, তারা আজকে একটা সুবিধা নিতে চেয়েছিল। একটা হচ্ছে জামাত অথবা তারা রাজাকার অথবা বিএনপি জামাত, এই যে একটা কথা, আর রাজাকার একটি কথা, আরেকটি হচ্ছে জঙ্গি। এগুলো দিয়ে তারা কিন্তু সাধারণ মানুষকে বোকা বানাতে চেয়েছিল। এটা প্রথমে হয়তো জনগণ চিন্তা করছিল হ্যাঁ এটা হতে পারে, কিন্তু একটা স্টেজে গিয়ে তারা দেখলো যে তারা যে কথাগুলো বলছে সে কথাগুলোর বৈপরীত্যে যখন দেখে যে তাদের ঘরের মধ্যেই ওই রাজাকাররা বসবাস করছে, যখন শেখ হাসিনার বেয়াই নুরুল রাজাকারের ছেলে, কিংবা তারা যখন একটা মন্ত্রণালয় করে 1997 সালে আপনার দেখেছেন ওই যে নুরুল ইসলাম সাহেব, তাকে ধর্মমন্ত্রী করেছিল, উনি একজন রাজাকার ছিলেন। কাজে এই যে জিনিসগুলো যখন ইয়াং জেনারেশনের কাছে আসে তখন কিন্তু তারা চিন্তা করে তারা যে কথাগুলো বলছে কমপ্লিটলি সেটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে তারা বলছে। ইভেন আজকে চট্টগ্রামে যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম, যেটা আরাফাত রহমান কোকো 2004 সালে করেছিল, সে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামের নাম বাদ দিয়ে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তারা কিন্তু সেটাকে জোহর আহমেদ চৌধুরী করেছে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিন মিন্স কি, সে মুক্তিযুদ্ধে প্রাণ দিয়েছে, একজন বীরশ্রেষ্ঠ। কাজে বীরশ্রেষ্ঠের উপরে তো কোনো নেতা নাম থাকতে পারে না। কাজে এই জায়গায় তারা ভুল করেছে। আপনি দেখেন খুলনাতে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম ছিল, যে সেটাও আরাফাত রহমান কোকো করেছে, জিয়া রহমান সাহেবের দ্বিতীয় পুত্র। সেখানে ওটার নাম কেটে আপনার শেখ মুজিব সাহেবের ভাই ওই যে শেখ নাসের স্টেডিয়াম করা হয়েছে। কাজে এই যে জিনিসগুলো আস্তে 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 যখন ইয়াং জেনারেশন বুঝতে পারছে যে একটা ট্যাগ দেওয়ার যে চিন্তা, মানে কি আপনার আমাদের এক রাজনীতিবিদ বলেছে যে আওয়ামী লীগ এমন একটি যন্ত্র, সে যন্ত্র যদি রাজাকার ঢুকিয়ে দেওয়া হয় সেটা মুক্তিযোদ্ধা হয়ে বেরোবে, ঠিক আছে? আর অন্য দলের যদি কেউ মুক্তিযোদ্ধা থাকে তারা কিভাবে তাকে রাজাকার বানাবে সারাক্ষণ ওই চিন্তাই করতে থাকে। এবং তাদের দেখবেন যে উপরে যিনি যেটা বলছেন সেটা একদম রুট লেভেলের একটা ইউনিট লেভেলের নেতাও একই কথা বলতে থাকে, এবং টক শোতে যে পেশাজীবীগুলো তাদের আছে, হ্যাঁ, তারাও একই কথা বলতে থাকে। কাজে ওইটাকে স্টাবলিশড করার জন্য তারা এই কাজগুলো করতে থাকে, যে কারণে অতি কথনের কারণে আপনি যখন দেখবেন কোনো একটা বিষয় নিয়ে অতি কথন হচ্ছে, মানুষ আসলে সেটাতে বিরক্ত বোধ করে। ওই জিনিসটাতে তাদের আসলে ভরাডুবি হয়েছে, আমি যেটা মনে করছি যে এরা তখন, কারণ দেখুন আজকে মুক্তিযুদ্ধ নিয়ে তারা যেটা বলছে, তারা অমুক তাদের সেক্টর কমান্ডার, সাব সেক্টর কমান্ডার, গুগলস তো আছে, গুগলসে গেলেই তো এখন সেক্টর কমান্ডারের নাম বেরিয়ে আসছে, সাব সেক্টর কমান্ডার কারা আসছে। এখন আমি মিরেশ্বরের যদি মোশাররফ সাহেব নিজকে বলে যে আমি সাব সেক্টর কমান্ডার, আইদার ইয়াং জেনারেশন যদি সেটা গুগলসে গিয়ে দেখে যে ওনার নাম নেই, সেক্ষেত্রে তো আর বুঝতে অসুবিধা নেই যে এরা স্বঘোষিত মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় কি ইতিহাস, সেটা আওয়ামী লীগের অনেক প্রবীণ নেতা কিন্তু অনেক সময় সত্যি কথা বলে, তখন তারা কোথায় ছিল, কোথায় কি করেছে। এটা তো একদম সত্যি কথা যে ৭১-এর মুক্তিযুদ্ধে যাদের বয়স ৪-৫ ছিল, এই ধরনের ২০০০ মুক্তিযোদ্ধার সার্টিফিকেট তারা দিয়েছে। ইভেন ৭১-এ যাদের জন্ম, এই টাইপের অনেক মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দেওয়া হয়েছে। কাজে মুক্তিযুদ্ধকে তারা কমপ্লিটলি বিতর্কিত করে ফেলেছে। ডক্টর সাদ ভাই, আপনার কি মনে হয় না আসলে শুধুমাত্র এই ১৬টা বছরে, এর আগের কথা বলবো না, ১৬টা বছর শুধুমাত্র বিএনপি জামাতকে দর নিপীড়নের মধ্যে রাখছে তা কিন্তু নয়, তারা কিন্তু তাদের সদলীয় কিন্তু যারা একটু ভালো কথা বলছে বা ন্যায়সঙ্গত কথা বলছে তাদেরও অনেক অংশে দমন নিপীড়নের মধ্যে রেখেছিল। হ্যাঁ শিওর। দেখুন আমি যেটা বলতে চাই যে আপনি হয়তো খেয়াল করবেন ২০১৮ সালে যে নির্বাচন হয়েছে, সেখানে অনেক আওয়ামী লীগের কর্মীরা কিন্তু ভোট দিতে পারেনি, তাদেরকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে। তাদের ভোট ডাকাতির এত সীমা লঙ্ঘন তারা করেছে, একজন সাধারণ এলাকার আওয়ামী লীগের কর্মী, হয়তো বা আওয়ামী লীগের নীরব কর্মী, সে যখন ভোট দিতে গিয়েছে তাকেও সেখানে ধাক্কা দিয়ে, এই যে একটা তাদের ভিতরে একটা দানবীয় শক্তি জেগে ওঠা, যেটার কারণে আওয়ামী লীগের অনেক নিরহ
নেতাকর্মী কিন্তু সেখানে আশাহত হয়েছে এবং তারা যেটা মনে করেছিল যে তাদের দল ক্ষমতায় গিয়ে হয়তোবা এই চেতনাগুলো তারা হয়তোবা উজ্জীবিত করবে, সেখানে দেখা যাচ্ছে সেখানে গিয়ে তারা সেটাকে অবদমিত করেছে। হ্যাঁ, এই যে 16টি বছরে যে আসলে দমন নিপীড়ন করেছে, আসলে সুসংগঠিত দল ছিল, যেটা বলেছিলাম আপনাকে, আপনিও বলছিলেন যে আসলে মুক্তিযুদ্ধে অনেক অবদান রেখেছিল এই দলটি এসে 16টি বছর যে কাজকর্মটুকু করেছে বা বিভিন্ন সমগ্র অর্গানটুকুকে যেভাবে নষ্ট করে দিয়েছিল, এই দায়টুকু কতটুকু নিবে শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ? দেখুন, কমপ্লিটলি দায়িত্ব তাদেরকে নিতে হবে, কারণ আজকে যে অর্গানগুলোকে তারা নষ্ট করে দিয়েছে সেটা শুধুমাত্র তাদের দলকে তারা ধ্বংস করেনি, পুরা দেশটাকে তারা ধ্বংস করে দিয়েছে। দেশের 18 কোটি মানুষের আশা-আকাঙ্ক্ষাকে তারা ধ্বংস করে দিয়েছে। আজকে মানুষ যে কথা বলার যে জায়গা, সেখানে সাংবিধানিক অধিকার রক্ষার জন্য সেখানে দেখবেন নির্বাচন হতে হবে এবং নির্বাচনী ব্যবস্থার মাধ্যমে একটি সংসদ সেখানে হতে হবে, ওই সংসদে গিয়ে ওই আইন পাশ করাতে হবে। কাজে এই যে একটা সময় সাপেক্ষ ব্যাপার হয়ে যাচ্ছে এবং এই যে একটা নির্বাচন করতে গিয়ে যে রাষ্ট্রীয় সংস্কারগুলো করতে হচ্ছে, কাজে এই যে একটা টাইম কনজিউমিং একটা ম্যাটার, এই যে জিনিসগুলো কিন্তু আসলে চ্যালেঞ্জিং। অবশ্যই আজকে আওয়ামী লীগ, কারণ আওয়ামী লীগের একটা অর্গান হলে একটা কথা, আওয়ামী লীগের জায়গায় তো আওয়ামী লীগের এসবের কারণে গিয়ে আজকে দুর্নীতি এত মাথাচাড়া দিয়ে উঠেছে। বাংলাদেশ দুর্নীতিগ্রস্ত রাষ্ট্র, এটা এখন সারা বিশ্বের সবার মুখে মুখে। কাজেই একটা দুর্নীতিগ্রস্ত রাষ্ট্রকে আবারও একটা জায়গায় নিয়ে আসতে যে সময়টুকু দরকার, সেটার দায়িত্ব কমপ্লিটলি এই ফেসিবাদী সরকার, আওয়ামী লীগ সরকার। 24 সালের যে জুলাই শুরুর দিকে যে ছাত্ররা মাঠে নেমেছিল কোটা সংস্কার ব্যাপারটা নিয়ে, পরবর্তী 4 দফা 9 দফা, তারা শুরুতে কিন্তু ছাত্ররা ছিল। তখন কিন্তু বিএনপি ঠিক আছে সমর্থন জানাচ্ছে, বিএনপির বা নেতাকর্মীরা বা তাদের ছাত্র যারা রাজনীতি করে তারা কিন্তু মাঠে উত্তরপূর্বে জড়িত ছিল না। কোন সময়ে এসে বিএনপির তারা যারা সংগঠন রাজনীতি করে তারা যুক্ত হতে গেল, কারণ পরবর্তী কেন তারা এই আন্দোলনের সাথে যুক্ত হলো একটু জানতে চাচ্ছি। দেখুন, যৌক্তিক আন্দোলনের ব্যাপার। চট্টগ্রামে প্রথমে যে শহীদ হয়েছিল, যে নিহত হয়েছিল, মৃত্যুবরণ করেছিল, সে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দলের চট্টগ্রাম কলেজের জয়েন্ট কনভেনার ওয়াসিম আকরাম, এবং সে একজন মেরিটোরিয়াস স্টুডেন্ট, মেধাবী ছাত্র। সেও কিন্তু এই যৌক্তিক আন্দোলনে অংশগ্রহণ করতে গিয়ে কিন্তু সে মৃত্যুবরণ করেছে। চট্টগ্রাম কলেজের বোরহান সাবের সহ অনেকেই অনেকে আহত হয়েছে। অনেকে হয়তো জানে না তাদের নাম, কিন্তু যেহেতু আমি ছাত্র দলের এই জিনিসগুলো আমি দেখেছি বিভিন্ন, মানে শুরু অবধি থেকে ছাত্র দলের নেতাকর্মীরা ছিল, প্রথম থেকে আপনি জুলাইয়ের 16 তারিখ যখন চট্টগ্রামে মুরাদপুরে যে 3 জন শহীদ হয়েছে জাতীয়তাবাদী ছাত্র দলের, প্রথম এটাই বললাম ওয়াসিম আকরাম, ওই দিন কিন্তু সারা বাংলাদেশে 6 জন শহীদ হয়েছে, আবু সাইদ সহ রংপুরে। চিটাগংয়ে হয়েছে 3 জন, বাংলাদেশের অন্য 63টি জেলাতে হয়েছে 3 জন। তাহলে দেখুন, চট্টগ্রাম কিন্তু এই যে আন্দোলনের জন্য চট্টগ্রাম একটি বিশাল ফ্যাক্টর, এবং ওই 6 জন যেদিন শহীদ হয়েছে, মৃত্যুবরণ করেছে, এরপরে কিন্তু আস্তে আস্তে আন্দোলন দাবানল আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করেছে। বিশেষ করে 16 তারিখের পর 18 জুলাই, 18 পর 20 জুলাই, এভাবে আস্তে আস্তে গিয়ে এই আন্দোলনটা কিন্তু এই 5 আগস্টের স্টেজে পরিণত হয়েছে। কাজেই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ, কর্মীরা, আমি চট্টগ্রামের যেহেতু দীর্ঘদিন 18 বছর এই জাতীয়তাবাদী দলের সেক্রেটারি ছিলাম, প্রেসিডেন্ট ছিলাম, সর্বোপরি আহ্বায়ক ছিলাম, কাজেই আমার নখদর্পণে ছিল এই ছাত্র দলের যারা কাজ করছে। কাজেই এটা একটা যৌক্তিক আন্দোলনের জন্য সেদিন মাঠে নেমেছিল। সাধারণ ছাত্র বলতে আসলে ইনফ্যাক্ট ওই সময় যারা রাজনৈতিক দলের আবরণে আছে তারাও কিন্তু সাধারণ ছাত্রের সাথে যোগ দিয়েছে। কারণ আমি যদি একটা ইনস্টিটিউশন চিন্তা করি, তখন সবাই কিন্তু ছাত্র, আমি তখন সবাইকে ছাত্র মনে করতে বসে, আইদার ছাত্রদল করুক কিংবা ছাত্র ইউনিয়ন করুক কিংবা অন্য ছাত্র শিবির করুক, তখন আমাদের ট্রিট করতে হবে দ্যাট দ্য স্টুডেন্টস। কাজে ওই যে আন্দোলনের ক্ষেত্রে গিয়ে ইভেন আমি দেখেছি স্কুলের অনেক ছেলে, তারা তো কোনো রাজনীতি করে না, এই আন্দোলনে ছিল। কাজে এটা একটা ছাত্রদের একটা আন্দোলন ছিল ইনিশিয়ালি, বাট যখন ছাত্ররা মৃত্যুবরণ করছে, শহীদ হচ্ছে, তখন আর ছাত্রদের আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, কারণ তখন অভিভাবকরা নেমে এসেছে, সুশীল সমাজ নেমে এসেছে, তখন রাজনৈতিক নেতৃবৃন্দ নেমে এসেছে,
তখন আপনার জনতা নেমে এসেছে, এবং ওই যে জনতার কথা যেটা বলছে যে শ্রমিক জনতা, ওইখানে দেখবেন বিএনপির হয়তোবা একটা পার্সেন্টেজ সেখানে আছে, বিশাল পার্সেন্টেজ, যেগুলোর ধারণ করেই কিন্তু আমরা সবসময় নির্বাচনে জিতি, যেটা আমরা মনে করি। যে 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচনটুকু, তারা বছর খানেক আগে বিএনপি এবং তার সমন্বয় দলগুলো কিন্তু একসাথে আন্দোলন করেছিল এই নির্বাচন ধ্বংস করার জন্য, নস্বাত করার জন্য বা স্থগিত রাখার জন্য। আপনার কি মনে হয় না যে বিএনপি, জামাত বা তারা আপনাদের সংগঠনগুলোকে দমন নিপীড়ন করতে পারছে, বা ছাত্রদের দমন নিপীড়ন করতে পারে না শেখ হাসিনা? আপনার কি কোন দিকে? দেখুন, আমি একটা কথা বলি যে বাংলাদেশে যত আন্দোলন, গণ অভ্যুত্থান সফল হয়েছে, সেটা কিন্তু ছাত্ররাই কিন্তু সেখানে ইনিশিয়েটিভ নিচ্ছে। হ্যাঁ, আপনি যদি বলুন যে 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, যেটা আমরা তখন ছাত্র ছিলাম, আমি দেখেছি ওই সময় জাতীয়তাবাদী ছাত্রদল তখন ডাকসুতে ছিল, ডাকসুর ভিপি ছিল আমানুল্লাহ আমান, জিএস ছিল খায়রুল কবির কুকুর। আমরা এখানে তখন, আপনি হয়তো বা খেয়াল করেছেন ওই ইতিহাসটা, সেটা হচ্ছে 80-র দশকের যে ইতিহাস, ম্যাক্সিমাম কলেজ ইউনিভার্সিটিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তখন একটা গৃহবধূ, সেখান থেকে উনি রাজনীতিবিদ হলেন, এবং ওনার যে একটা আপসীন নেতৃত্বের মাধ্যমে তখন উনি লিড দিচ্ছিলেন, যার কারণে গিয়ে ওনার ওই লিডিং পাওয়ারের কারণে তখন সারা বাংলাদেশে ছাত্রদলের একটা জয়কার ছিল। এমন কোনো কলেজ ইউনিভার্সিটি ছিল না যেখানে ছাত্রদল সংসদ পায়নি। 90% ইনস্টিটিউশনে তখন ছাত্রদল সংসদে ছিল। এবং এই যে একটা আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন যেটা হয়েছে, সেখানে কিন্তু আপনি যদি ইতিহাসকে যদি সেখানে স্বীকার করতে চান অথবা ইতিহাসকে আনতে চান, সেখানে দেখবেন আওয়ামী লীগের এই সভানেত্রী শেখ হাসিনা বারবার কিন্তু ওই আন্দোলনের পিঠে ছুরি চালিয়েছে। 1986 সালে এই লালদিঘির ময়দানে এসে উনি বলেছে, আমি এরশাদের বিরুদ্ধে কোনো ধরনের নির্বাচনে যাব না, আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আমরা বিএনপি সহ অন্য সমমনার দলগুলো। বাট পরবর্তীতে গিয়ে উনি এরশাদের সাথে নির্বাচনে চলে গেছে 1986 সালে। ইভেন 1988 সালেও আপনি দেখুন ইতিহাস কত করুণ, কত কঠিন। এই নিউ মার্কেটের মোড়ে তখন কমিশনার রকিবুল হুদা ছিল, ওই রকিবুল হুদার নির্দেশে পুলিশ গুলি চালিয়েছে শেখ হাসিনার যখন নির্বাচনের দিন নয়, সেটা হচ্ছে 21শে জানুয়ারি, যখন শেখ হাসিনা বহর নিয়ে লালদিঘির ময়দানে যাচ্ছিল। লালদিঘির ময়দানে তখন বেগম খালেদা জিয়া ছিল আমাদের নেত্রী, উনি তখন ওই নিউ মার্কেটের ওই যে মোড় হয়ে যাচ্ছিল এখানে, ঠিক ওই সময় পুলিশ গুলি চালিয়েছে। এখানে কিন্তু প্রায় 24 জনের মতো নিহত হয়েছিল, মৃত্যুবরণ করেছিল আওয়ামী লীগের এবং পথচারী সহ। কাজে এই যে লাশের উপরে Welcome to N. Mohammed Group. For over 50 years, N. Mohammed Group has been promise-bound to the self-reliance for company, community, and country its quality products and services, entrusting the first priority to the necessity and capability of the people of Bangladesh. At N. Mohammed, we specialize in crafting innovative plastic solutions for a wide range of industries. Our products are designed with precision, durability, and sustainability in mind. From custom injection molding to cutting-edge 3D printing, our state-of-the-art facilities ensure that every product meets the highest industry standards. But what truly sets us apart is our commitment to customer satisfaction. We've had the privilege of serving businesses both big and small, and our clients trust us to deliver on our promises. N. Mohammed Group, since 1968. বিচক্ষণতা এবং দূরদর্শিতা চিন্তাভাবনা থেকে আমার বাবা প্লাস্টিক ইন্ডাস্ট্রি স্থাপন করে এই চট্টগ্রামে, অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এটা শুরু করা হলো 1984-এ। বাজারে আমাদের প্রোডাক্টের গ্রহণযোগ্যতা দিন দিন এটা বৃদ্ধি পাচ্ছে। আমাদের নূর জেনারেল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, অ্যান্ড মোহাম্মদ ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ, তারপর শুরু হলো অ্যান্ড মোহাম্মদ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের যাত্রা।
এর পরবর্তী আমরা শুরু করলাম এক্সক্লুসিভ ফার্নিচার, তারপর শুরু করলাম আমরা বিল্ডিং ম্যাটেরিয়ালসের একটা শোরুম, এবং এর পাশাপাশি আমরা মোহাম্মদ পলিমার মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক, এবং আমরা ইতিমধ্যে আরেকটা নতুন ফার্নিচারের ফ্যাক্টরি স্টার্ট করছি। আমরা চেষ্টা করে যাব সামনে আরও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে আমাদের বলিষ্ঠ ভূমিকা রাখার জন্য। আর আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনার দূরদর্শিতার কারণে বাংলাদেশের যেই ইন্ডাস্ট্রিগুলোর যাত্রা এখন শুরু হয়েছে, এবং আশা করি এটা আর থামার কোনো ওয়ে নেই। ফুল এফোর্টটা তখনই সাকসেস হয় যখনই কোনো কাস্টমার বলে আমাদের প্রোডাক্টের কোয়ালিটি অনেক ভালো। অত্যাধুনিক থেরামিক্স পদ্ধতিতে উৎপাদিত SARM TMT বার যে কোনো নির্মাণকে রাখে ভেতর থেকে মজবুত। এক্সেলেন্ট মেটালার্জিক্যাল কোয়ালিটি ও 600 ডিগ্রি হাই টেম্পারেচার রেজিস্ট্যান্স স্টিল, যা সর্বোচ্চ মাত্রায় ভূমিকম্পন সহায়ক নিশ্চিত করে শতভাগ নিরাপত্তা। সীমা অটোমেটিক রিওল ইউনিটস লিমিটেড, দ্য ফাইনেস্ট স্টিল ফর এভার। এতগুলো লাশ আওয়ামী লীগের, সেখানে তখন 1988 সালেও উনি এরশাদের সাথে ঢাকায় গিয়ে মিলিত হয়েছে, কথা বলেছে নির্বাচনে যাওয়ার জন্য। পরবর্তীতে ছাত্রলীগের তৎকালীন যে সভাপতি হাবিবুল ইসলাম হাবিব, আজকে যে বিএনপির উপদেষ্টা, এবং জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু যিনি মৃত্যুবরণ করেছেন, তখন বাকশাল ছাত্রলীগের প্রেসিডেন্ট, তারা তখন শেখ হাসিনাকে ওই নির্বাচনে বাধা দিয়েছে। এবং জাতীয়তাবাদী ছাত্রদল, তখন ছাত্রলীগের এই যে হাবিব, জাহাঙ্গীর সাত্তার টিঙ্কু সহ ছাত্র ইউনিয়নের জহিরুদ্দিন স্বপন, এরা সবাই মিলে তখন বেগম খালেদা জিয়াকে তখন এমনভাবে তারা সামনে নিয়ে এসেছে, যেহেতু ওনার আপসীর নেতৃত্ব, উনি কখনোই এই স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে নির্বাচনে যায়নি। এই শেখ হাসিনা 88 সালে তখন নির্বাচনে যেতে না পারার কারণেই জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃত্বের কারণে সেদিন ডাকসুর আমানুল্লাহ আমান, খায়রুল কবির খোকন এবং সমস্ত ছাত্র নেতৃত্ব এবং সারা বাংলাদেশের ছাত্ররা কিন্তু সেদিন এরশাদের পতন ঘটিয়েছিল। সেদিন আমরা দেখেছি অন্য অন্য ফাদার্স ও মাদার্স সংগঠনগুলো সেদিন কিন্তু অত বেশি অ্যাক্টিভ ছিল না, বাট ছাত্ররাই সেদিন এই স্ট্রং ভূমিকা রেখেছিল এবং এই গণহত্যা করেছিল। কাজে এই যে সেটার প্রেক্ষাপট আবার 24 সালে হয়েছে, ছাত্ররা সব কিছুই পারে, তাদের কাছে তারুণ্য আছে, তাদেরকে তাদের দমন কাছে করার জন্য সাহসিকতা কিন্তু আছে। সরকার কিন্তু তৎকালীন সরকার কিন্তু অনেক কাজ করেছে, যে ইন্টারনেট বন্ধ করে দেওয়া থেকে শুরু করে, এবং এভাবেও যে একটা ফ্লাইওভার নিচে আমরা দেখেছি, যাত্রাবাড়ি ফ্লাইওভার নিচে একদম নিরস্ত্র যারা লুকিয়ে আছে খুঁজে খুঁজে বের করে পুলিশ আমরা দেখেছি গুলি করতে দেখেছি। তারপরও ছাত্রদের এত মনোবল, এত সাহস, এত উদ্দীপনা। এটা আপনি যখন একটা আন্দোলনের কিছু টার্নিং পয়েন্ট থাকে, 16 জুলাই আমি বলবো দ্যাটস আ মেইন টার্নিং পয়েন্ট, যখন আবু সাইদ পুলিশের সামনে বুক চিতিয়ে বলল যে গুলি মারো, আমি গুলি খাওয়ার জন্য প্রস্তুত আছি। বাট এই ফেসিবাদী সরকারের এই যে বৈষম্য, ছাত্রদের নিয়ে একটা মেধাবিহীন জাতি তৈরি করার তারা যে চিন্তাভাবনা করছে, এটা আমরা মানতে রাজি নই। আমরা কোটা সংস্কার করতে চাই। এই যে দাবি নিয়ে সে বুক চিতিয়ে সে যে দাঁড়িয়ে গেল এবং পুলিশ তাকে গুলি করলো এবং সে মৃত্যুবরণ করলো, এই যে একটা টার্নিং পয়েন্ট, অ্যাজ ওয়েল এজ চট্টগ্রামের যে একসাথে 3 জন মৃত্যুবরণ করলো, ওয়াসিম আকরাম সহ, সব মিলিয়ে ওই দিনের ঘটনাটাই আমি মনে করছি এই আন্দোলনের টার্নিং পয়েন্ট, যেইখান থেকে ছাত্ররা আর পিছনে আর ফিরে যায় না। তারা বলেছে আমার ভাইরা মৃত্যুবরণ করেছে, আমার বোনেরা মৃত্যুবরণ করেছে, কাজে আমি শেষ না দেখা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমি এমনও দেখেছি অনেক বাচ্চা বাচ্চা ছেলেরা, বাচ্চা বাচ্চা মেয়েরা তাদের বাবা মার সাথে ঝগড়া করেছে, তারা তাদের বাবা মাকে বকা দিয়ে ঘর থেকে বেরিয়ে গেছে, বাবা মারও পিছন পিছন দৌড় মেরেছে। এরকম অনেক পরিবার আছে এবং অনেকেই আমরা আজকে অনেকের নাম হয়তো বলতে পারি, এই যে মুখদের কথা আসছে, স্নেকদের কথা আসছে, তারা কিন্তু মনে হচ্ছিল যে আমরা আমাদের এই দাবি আমরা পূরণ করে ছাড়বো, প্রয়োজন আমরা মৃত্যুবরণ করব। মানে মৃত্যুটাকে তারা সহজ করে নিয়েছে, মৃত্যুটাকে তারা ভয় পায়নি, তারা আলিঙ্গন করেছে। জি জি। আচ্ছা, এই যে রেজাল্টের জন্য, ফসলের জন্য মৃত্যু লাগবে কেন? আসলে আমাদের এই সংস্কৃতি থেকে কি আসলে আমরা বেরিয়ে আসতে পারি? আমরা কি দেখুন, এটা হচ্ছে পূর্ব থেকে দেখেছি, এটা আমি 16 বছরের কথা বলছি না, মৃত্যু কেন প্রয়োজন? বারবার কথা হচ্ছে যখন একটি সরকার মনে করে যে আমার সব কিছুই আছে, আমার তখনই তার একটা ফেসিবাদী ক্যারেক্টার তার মধ্যে চলে আসে। ফেসিবাদী ক্যারেক্টার যখন চলে আসবে, তখন
সে নিজে যেটা করবে তার মনে হবে সেটাই ভালো, আচ্ছা ডক্টর সাহেব, অন্যরা যেটা বলছে তার সেটা ভালো লাগবে না। আমাদের সেটা ভালো কথা হলো সেটাকে সে পাত্তা দিতে চাইবে না, যেটাই সেটা আসলে যেটা আমরা ওই যে দেখেছি ফেসিবাদী ক্যারেক্টার, এই ফেসিবাদী ক্যারেক্টার অগণতান্ত্রিক ক্যারেক্টার থেকে যখনই বেরিয়ে আসতে পারবেন, মনটাকে যখন বড় করতে পারবেন, দ্যাটস অল। আমাকে চাচ্ছে না, সেটা বিদেশের অনেক কান্ট্রিতে আছে, দেশের বাইরের অনেক কান্ট্রি, তারা যখন মনে করে যে তার বিরুদ্ধে একটা স্লোগানও হচ্ছে, তারা সেটাকে অপমানজনক মনে করে। সে যখন মনে করে যে একটা মব, একটা বিশাল গোষ্ঠী তাকে চাচ্ছে না, সাথে সাথে সে স্টেপ ডাউন হয়। কিন্তু আমাদের দেশে যেটা হয়েছে, আমাদের দেশের আমরা নমনীয় নয়, মানে গন্ডারের চামড়া হয়ে গেছে। আমরা শুনেও আমরা শুনতে পাই না, ওকে ওকে, বুঝেও আমরা বুঝতে পারি না। এটা জানতে চাই, আসলে 16টি বছরের কথা আমি যদি বলি, তাদের সব অর্গান তো তাদের হাতে ছিল। স্কুলের মধ্যে যেমন খুশি তেমন সাজো একটা ব্যাপার চলে আসে, ঠিক সেই ব্যাপারটুকু তাদের মধ্যেও চলে আসছিল। সব কিছু মিলে দিন শেষে কিন্তু তাদের এত শক্তি থাকার পরেও কিন্তু চলে যেতে হলো। আসলে এই চলে যাওয়া থেকে, 16 বছর শাসন থেকে এবং চলে যাওয়া থেকে বিএনপি কি শিখলো? বিএনপি কি শিখলো না, বিএনপির কাছ থেকে শেখার জন্য সমস্ত রাজনৈতিক দলের অনেক শিক্ষা আছে। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া, ওনার উপর অনেক চাপ ছিল। সেটা যদি আমি বলি যে মঈনুদ্দিন ফখরুদ্দিনের সময় ওনার উপর চাপ ছিল দেশ থেকে চলে গিয়ে -2 ফর্মুলা, এটা কিন্তু তাদের একটা বিদেশিদের একটা কিন্তু কনসেপ্ট ছিল দুই নেত্রীকে মাইনাস করা। কিন্তু সেদিন আমার নেত্রী বেগম খালেদা জিয়া কী বলেছিল, যখন ওনাকে বলা হয়েছিল আপনার 2 পুত্রকে নিয়ে আপনি দেশের বাইরে চিকিৎসার জন্য যান, উনি বলেছিল যে বিদেশের কোনো চিকিৎসা আমার দরকার নেই, যদি চিকিৎসা করতে হয় আমি বাংলাদেশের যারা চিকিৎসক আছে তারাই আমার জন্য যথেষ্ট, এবং যদি মরতে হয় আমি বাংলাদেশে মরবো, বাঁচলে এখানে বাঁচবো। এই যে ওনার যে অনমনীয় দৃঢ়তা, আমি এটাই বলছি। প্যারালালি আপনি দেখেন যে শেখ হাসিনা যখন বললো যে আপনার কানের সমস্যা, আপনি আমেরিকাতে যান, আমেরিকাতে ওনার ছেলে ছিল, সাথে সাথে উনি কিন্তু হাসি মুখে চলে গেলেন। উনি একবারও কিন্তু বারবার এটাই বলছে যে উনি কখনো আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করেনি, উনি নিজের কথা চিন্তা করেছে, পরিবারের কথা চিন্তা করে সেই সময় উনি কিন্তু দেশ ছেড়ে চলে গেল, এবং সেটা কিন্তু তাদের কথা ধরেই যে -2 ফর্মুলাকে বাস্তবায়ন করার জন্য। বাট সেই সময় শেখ হাসিনা কিন্তু বেগম খালেদা জিয়া কিন্তু দেশ ছেড়ে পালায়নি। এই যে কর্মীদের রেখে পালিয়ে না যাওয়ার ইতিহাস, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার, যেটা বেগম খালেদা জিয়া সবসময় দেখিয়েছে। ইভেন আমি একটু আগে যেটা বললাম যে 80-র দশকের যে ইতিহাস, যে বারবার এরশাদ ওনাকে নিপীড়ন করছে, নির্যাতন করছে, মামলা দিচ্ছে, কিন্তু তারপরে এরশাদের সাথে উনি নির্বাচনে যায়নি, প্যারালালি শেখ হাসিনা সেখানে গিয়েছে, ওনার সাথে আপোষ করেছে। কাজে এইগুলো থেকে কিন্তু আওয়ামী লীগের এবং অন্যান্য দলের, বিএনপি এবং নেত্রীর কাছ থেকে, আমাদের নেত্রী খালেদা জিয়ার কাছ থেকে শিক্ষার কিন্তু অনেক আছে। এই শিক্ষাগুলো যদি তারা নিতে পারে, মানে শিক্ষাটা কি, আমি আমার দেশকে ভালোবাসি, আমার দেশকে আমি বিক্রি করব না, আমি দেশপ্রেমিক, আমি সৎ, এই কথাগুলো যদি, এই কনসেপ্টগুলো যদি আজকে ধারণ করতে পারে, তাহলে কিন্তু রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা অনেক উপকৃত হবে। আজকে আমরা যেটা দেখছি যে মাত্র 2 কোটি টাকার জন্য ওনাকে যে এতদিন ধরে সাজা দেওয়া হয়েছে, ফরমাইশি রায় দেওয়া হয়েছে, সে টাকা তো রয়ে গেছে, সে টাকা 2 কোটি থেকে 6 কোটি টাকা হয়েছে। আজকে বাংলাদেশ থেকে 14-15 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আজকে যে আমরা মেধাবী কিছু সেনাবাহিনীর অফিসারকে আজকে পিলখানা হত্যা করলাম, আজকে যে আমাদের এতগুলি ছাত্র জনতাকে আজকে আমরা প্রায় বাংলাদেশের সংবাদপত্রের হিসাবে 455 জন, কিন্তু বিদেশি সংবাদ মাধ্যমে যেটা প্রায় 800-র উপরে, জাতিসংঘের হিসাবে প্রায় 800-র উপরে। কাজে এই যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের অবশ্যই বিচার বাংলাদেশ। আমার একদম শেষ প্রান্তে আছে, একটু বলুন প্লিজ, যে সময় তো অনেক কিছু শিখায়, এই যে 16টি বছর অনেক কিছু আমরা দেখলাম, সংক্ষেপে একটু জানতে চাচ্ছি এই সময়টুকু থেকে আসলে কি কিছু শেখা উচিত নয়? আসলে অনেক কিছু শেখা তো যায় এখান থেকে, শুধুমাত্র বিএনপির কথা বলছি না, বিএনপি সহ আরো রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দলকে শিখতে হবে, শিক্ষা দেয় এই ঘটনা। আমাকে মনে করতে হবে আমি একজন জনগণের প্রতিনিধি। এক্স্যাক্টলি, আমি যতদিন জনগণ আমাকে চাইবে ততদিন আমি থাকবো, জনগণ যেদিন আমাকে চাইবে না আমি সেদিন। সর্বক্ষমতার অধিকারী কিন্তু এই জনগণ, এটাই শহীদ প্রেসিডেন্ট জিয়ার কনসেপ্ট। আমি ওই জায়গায় আসছি, শহীদ জিয়াউর রহমানের কনসেপ্ট ছিল এটা, এবং ওনার মূল যে মন্ত্র ছিল সেটা হচ্ছে সততা, দেশপ্রেম। কাজে এই জিনিসগুলো যদি একজন রাজনীতিবিদের থাকে, লাইক জিয়াউর রহমান, সততা, দেশপ্রেম এবং জনগণ একটি গণতান্ত্রিক শক্তি হিসেবে কাজ করছে, এই যে কনসেপ্টগুলো যদি ধারণ করা যায়, তাহলে আমার মনে হয় সে রাজনৈতিক দলকে
পরাজিত করার মতো অন্য শক্তি কিংবা অন্য দল থাকতে পারে না। এখন 16 বছরের গল্প যখন মানুষের মুখ থেকে শুনতে পায়, তারা কিন্তু এর আগের ঘটনাটু তারা মনে করে। আসলে কি এখন তো আমরা আয়নাগর দেখছি, বিএনপি হাওয়া ভবন দেখেছিল, কিন্তু আসলে কি সামনে যদি বিএনপি ক্ষমতায় আসে, এই যে হাওয়া ভবন আর একটু ডেভেলপ হবে কিনা, আরও আয়নাগরের মতো কিছু উপাদান বের হতে পারে কিনা? আয়নাঘর আর হাওয়া ভবন তো এক কথা নয়। আয়নাঘর হচ্ছে আপনি দেখবেন সেখানে ডিজিএফআইয়ের একটা ইন্টারোগেশন সেল, যেটা হয়তোবা ওই ইন্টারোগেশন সেলের মধ্যে আপনার একজন কাউকে হয়তোবা নিয়ে গিয়ে অনেক কিছু তো তারা ডিবি অফিসকে আয়নাঘর বানালো, নিয়ে গিয়ে হয়তোবা তারা সেখানে ইন্টারোগেট করছে, তারা হয়তোবা কিছু কথা বলছে, কিন্তু সেখানে এই ফেসিবাদী সরকার কাউকে যদি সেখানে 8 বছর রেখে দেয়, 10 বছর রেখে দেয়, আয়নাঘরে পরিণত করে, তাহলে সেখানে কিন্তু প্রশ্ন। আর হাওয়া ভবনের কথা যেটা বলছেন, হাওয়া ভবন তো একটা অফিস ছিল, একটা সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে পারত, সেখানে তারেক রহমানের সাথে কথা বলতে পারত, তারেক রহমানের সাথে কোনো আবেদন নিয়ে গিয়ে সেখানে পূরণ করতে পারত, জনগণের যে কথাগুলো হয়তো বা অনেক জায়গায় বলতে পারছে না, খোলাখুলি ওনাকে বলতে পারত। কারণ আপনি দেখুন, যখন একজন প্রাইম মিনিস্টারের সাথে দেখা করার জন্য অনেক পরিধি পার হয়ে যেতে হয়, সরাসরি কিন্তু যাওয়া যায় না। কিন্তু তারেক রহমানের ওখানে কিন্তু সাধারণ মানুষ যেতে পারে। কেউ যদি তাদের কোনো অভিযোগের কথা নিয়ে যেতে চাইতো, সরাসরি তারা হাওয়া ভবনে সেখানে যেতে পারতো। এটা হচ্ছে বিএনপির কিছু জনগণের উত্তর রাজনৈতিক একটা অফিস ছিল, যেটা তারেক রহমান সেখানে বসতেন। এরকম না যে সেটা কোনো একটা বদ্ধ জায়গা ছিল না, সেটা বনানীর মতো একটা খোলা জায়গায় এই অফিসটা ছিল। না, এটা তো একটা উদাহরণ। এই যে এবং সেখানে আমি মানে এই কথাগুলো অনেকে তো জানে না, কারণ নতুন জেনারেশনের হাওয়া ভবন সম্বন্ধে তারা মনে করছে এটা একটা বদ্ধ, এটা বদ্ধ কোনো জায়গা না, এটা একটা ওপেন জায়গা, যেখানে সাধারণ মানুষ সেখানে যেতে পারতো এবং সেখানে কারো কোনো সমস্যা থাকলে ওনার সাথে কথা বলতে পারতো। এক্স্যাক্টলি, যেটা হয়তো বা একটা অফিসে গিয়ে তাদের অনেক দেন দরবার গিয়ে সেখানে যেত, কিন্তু ওইখানে কোনো দেন দরবার লাগতো না, ওইখানে গিয়ে সরাসরি ওনার সাথে কথা বলে সেটাকে উনি হয়তো ফুলফিল করতে পারতো। এবং বিশেষ করে সেখানে যারাই কাজ করেছে দেখবেন সেখানে কিন্তু অনেক এই 11 সরকার কিন্তু ওইখানে গিয়ে অনেক ঘেটেছে, সেখানে কিন্তু অনেক কম্পিউটার, এগুলি কিন্তু এক একটা কম্পিউটারের মধ্যে সেখানে ছিল প্রতিটি জেলাতে। কারণ ওনার ওইখানে একটা কনসেপ্ট ছিল, ওইখানে আসলে মূলত জিয়াউর রহমান ফাউন্ডেশনের উনি ছিলেন চেয়ারম্যান। জি, যেহেতু জিয়াউর রহমান ফাউন্ডেশনের চট্টগ্রামের আমি 2000 যখন এটা শুরু হয়েছে, আমি চট্টগ্রামের কোঅর্ডিনেটর ছিলাম, তখন থেকে কাজ করছি। কাজে ওনার যে একটা কনসেপ্ট ছিল জিয়াউর রহমান ফাউন্ডেশনে, সেটা ছিল একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা। জি, একটি উদ্যোগ একটু চেষ্টা, একটি উদ্যোগ একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, আসবে দেশে স্বনির্ভরতা। মানে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশকে স্বনির্ভর করার জন্য একটা বিশালা পরিকল্পনা নিয়েছিল, খাল খনন কর্মসূচি করেছিল, গার্মেন্টস সেক্টর করেছিল, কৃষি ক্ষেত্রে ওনার যে অবদান ছিল, এই যে শ্রম জনশক্তি করেছিল, এইসব সেক্টরে জিয়াউর রহমানের যে কাজগুলো করেছে এবং যে কাজগুলো ছিল করতে পারেনি ওনার পুত্র হিসাবে তারেক রহমান সেটা চেয়েছিল যে একটা বাংলাদেশ সবাইকে, যেসব মানুষ রুট লেভেলের, যারা হয়তো টাকা পয়সার কারণে স্বাবলম্বী হতে পারছে না, ওই স্বাবলম্বী হওয়ার জন্য উনি এলাকায় এলাকায় কিন্তু এই যে আওয়ামী লীগ যেটা করেছে, একটা বাড়ি একটা খামার, ওই প্রকল্পই কিন্তু আমার তারেক রহমান সাহেবের ছিল। এবং সেখানে দেখেন আপনি প্রত্যেকটা রুট লেভেলে সেখানে হাঁস মুরগি গরু সেখানে দেওয়া হয়েছে এবং সেখানে এক একটি ফার্ম তাদের করে দেওয়া হয়েছে, যাতে করে তারা এটাতে স্বাবলম্বী হয়। ইভেন আপনি দেখেন উত্তরবঙ্গে কমল বীজ নামে একটা হাইব্রিড বীজ তারা তৈরি করেছে, কারণ এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের অধীনে কিন্তু পেশাজীবীরা কাজ করতো, এখানে কিন্তু সবাই কাজ করতে পারতো না, ডাক্তার শ্রেণী কাজ করতে পারতো, যেহেতু আমাদের অনেক অ্যাজমা কেয়ার হসপিটাল ছিল, চাইল্ড কেয়ার হসপিটাল ছিল, সেগুলো বিভিন্ন জেলায় ছিল, সেগুলোর জন্য ডাক্তাররা কাজ করতো। এই যে বিভিন্ন ধরনের আপনার এই যে হাইব্রিড সিডস যেগুলো কমল বীজ থেকে শুরু করো, এগুলোর জন্য ছিল যারা এগ্রিকালচারিস্ট, কৃষিবিদ, আর ইঞ্জিনিয়ার, বিভিন্ন টেকনোলজিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য ইঞ্জিনিয়াররা ছিল, আর বিভিন্ন ল সাপোর্ট দেওয়ার জন্য সেখানে লয়াররা ছিল, আর কিছু শিক্ষক পরে গিয়ে সেখানে আসা হয়েছে। কাজে এই জিনিসগুলো সাধারণ মানুষ কিন্তু জানে না, সাধারণ মানুষ কিন্তু জানলে সেখানে কিন্তু মেধার বিকাশ হতো। আপনি দেখুন যে জিয়াউর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে ওই হাওয়া ভবনে একটা লিস্ট করা হতো সারা বাংলাদেশে কারা মেধাবী অথচ গরিব, যারা হয়তো টাকার জন্য পড়াশোনা করতে পারছে না, ওইভাবে খুঁজে খুঁজে প্রতি মাসে মাসে তাদেরকে 5000 টাকা করে দেওয়া হতো। কাজে এই যে জিনিসগুলো অনেকে হয়তো জানে না, যেটার কারণে গিয়ে তারা আজকে হাওয়া ভবন কমপ্লিট বিপরীতার্থক একটা জিনিস। হাওয়া ভবন হচ্ছে একটা গণভবন,
যেখানে সাধারণ মানুষ গিয়ে কথা বলতে পারতো, তাদের প্রবলেম কি আছে সেটা বলতে পারতো, সেটা সলভ করার জন্য সেখানে ব্যবস্থা নেওয়া হতো। সেটা আইদার সেটা নিজের প্রবলেম হোক অথবা সামাজিক অথবা অন্য প্রবলেম হোক। কাজে এই যে জিনিসগুলো আজকে যে একটা নতুন জেনারেশনের যারা আজকে হাওয়া ভবনের সাথে অন্য কিছুর তুলনা করে, এটা আসলে আমার মনে হয় এই জিনিসগুলো তাদের অবশ্যই বোঝা দরকার। হাওয়া ভবনের কথা এই কারণে আনা, আমরা তো যখন 5 আগস্ট যখন ঘটনাটা ঘটলো বা দেশ থেকে বাধ্য হলেন, তারপর আমরা দেখেছি কিছু কিছু জায়গায় আমরা এই বিএনপির কিছু দল বা তারা দুর্বৃত্ত বলছে, বিএনপি নেতাকর্মীরা দুর্বৃত্ত বলছে বা জনসাধারণ বলছে বিএনপির নেতাকর্মীরা অনেক জ্বালাও পোড়াও করেছিলেন ওই দিনের কথা যদি আমি বলি, সেই কারণেই ওই সূত্র দিয়ে কথাটা বলা। আসলে তো আমরা এমন একটা সংস্কৃতিতে বাস করি, আমি ক্ষমতা বলে আরেকজনকে দমন নিপীড়ের মধ্যে রাখতে পারি। আমরা মেইন কথা হচ্ছে উই মাস্ট হ্যাভ নো দ্য আইডিয়াল থিংস অর দ্য প্রপার থিংস। আমার যদি রিয়েল কনসেপ্টটা না থাকে, এটা একটা মিস ইনফরমেশন যদি হয়, তাহলে হবে কি আপনার পারসেপশনটা ওইভাবে তৈরি হবে। কাজে ওই জিনিসটাই কিন্তু আওয়ামী লীগ করে আজকে সমাজটাকে নষ্ট করেছে। আপনি দেখেন টক শোতে তারা এমন একটি কথা উঠাবে যেটা অন্য অন্য টক শোতে অন্য অন্য বিজ্ঞজন যাদের কাছ থেকে মানুষ অনেক কিছু আশা করে, তারা যখন একই কথা বলতে চায় অথবা স্টাবলিশ করতে চায়, সাধারণ মানুষের মধ্যে কিছু হলেও সেটা চিন্তা করে হ্যাঁ এটা বোধহয় হতে পারে, কারণ এরা তো অনেক বিজ্ঞ লোক। কাজে এই যে একটা মিথ্যাকে সত্য বলে চাপিয়ে দিয়ে তারা যে একটা ফেসিবাদী চক্র তৈরি করেছে, সমগ্র টকশো থেকে শুরু করে পেশাজীবী থেকে শুরু করে সাধারণ তাদের আওয়ামী লীগ, যুবলীগ এবং তৃণমূলের নেতাকর্মীদের মাধ্যমে, এই জিনিসগুলো থেকে কিন্তু আজকে আওয়ামী লীগের এই পতনের কারণ হয়েছে বলে আমি মনে করি। যে এখন অন্তর্বর্তীকালীন সরকার আমরা এখন পরিচালিত হচ্ছে এবং সকলের মতে যে আসলে প্রতিটা অর্গান তো ডেভেলপ করতে হচ্ছে এবং সংস্কার করতে হচ্ছে, প্রতিটা অর্গান প্রতিটা জায়গায় আমরা সংস্কারের বিভিন্ন সিন্ড্রোম আমরা দেখতে পাচ্ছি। আসলে আপনার কি মনে হয় আমরা সেই সিন্ড্রোমগুলা বা যে সংস্কারগুলো করতে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য একটু আপনার মুখ থেকে জানতে চাই, আসলে এই অন্তর্বর্তী সরকারকে নিয়ে আপনাদের ধারণা কেমন এবং সরকার প্রধানকে জেনে ডক্টর ইউনূস আমাদের চট্টগ্রামের মানুষ, এই তার সম্পর্কে একটু আপনাদের ধারণা কেমন এবং তাদের কী সময় দেওয়া উচিত বলে আপনি মনে করেন? সর্বশেষ প্রশ্ন প্লিজ। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকারের অনেক চ্যালেঞ্জ আছে, যার কারণে আমাদের দল ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করেছেন এবং ওনাকে একটা সময় দিয়েছেন যে এই সময়ের মধ্যে উনি রাষ্ট্রযন্ত্রগুলোকে সংস্কার করে দ্রুত যাতে একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করার কাজে, সেটা বিএনপি মহাসচিব বিএনপি মহাসচিব সহ আমাদের নেতৃবৃন্দরা গিয়ে সেটা বলেছেন এবং সেটা 6 মাস থেকে 1 বছরের কথা বলা হয়েছে। কাজে আমরা মনে করি বিশেষ করে আজকে যে নির্বাচন কমিশন যেটা আছে অথবা রাষ্ট্রযন্ত্রের যে অর্গানগুলো আছে, পুলিশ বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, অন্য অন্য যে রাষ্ট্রযন্ত্রের যে স্টেট বাহিনীর যে অঙ্গগুলো আছে, তারা যদি সবাই একটা রিফরমেশনে চলে আসে, তাহলে আশা করি একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে আমরা একটি গণতান্ত্রিক সরকার উপহার পাব। ওকে, ধন্যবাদ। আসলে তো জনগণের অনেক আত্মত্যাগ, এই আত্মত্যাগের কারণটা হচ্ছে সুফল ঘরে ওঠা। আসলে এই সময় এসে সুফল জনগণের ঘরে ঢুকবে তো? না, সেটা অবশ্যই, কারণ আজকে যে ছাত্রদের যে একটা মনোবল সেখানে আছে, এখনও পর্যন্ত ছাত্ররা কিন্তু মাঠে কাজ করছে। আমি তাদেরকে থ্যাঙ্কস দিই, বিশেষ করে যখন 5 আগস্টের পরে কোনো ট্রাফিক বাহিনী ছিল না, কোনো পুলিশ বাহিনী ছিল না, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা বিভিন্ন থানাতে যেভাবে দিয়েছে, ছাত্ররা কিন্তু তার চাইতেও বেশি কষ্ট করেছে। তারা কিন্তু বিভিন্ন রাস্তাতে আমরা দেখেছি তারা কিন্তু ট্রাফিকের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা যেখানে কোনো প্রবলেম হয়েছে সেখানে তারা ঝাঁপিয়ে পড়েছে, দৌড় মেরেছে। কাজে তাদের যে একটা চিন্তাভাবনা, তাদের যে একটা ঐকান্তিক চেষ্টা দেশটাকে সুন্দর করার, দেশটাকে রিফর্ম করার এবং একটি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক বাংলাদেশ তৈরি করার, সেদিক দিয়ে আমি মনে করি এটা অবশ্যই তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকুক, এটা আমি চাই। ওকে, অসংখ্য ধন্যবাদ। আমরা জানি আপনি রাজনৈতিক কর্মকাণ্ড করতে গিয়ে নিজেকে খুব ব্যস্ত রাখছেন, সেই ব্যস্তময় সময় থেকে এটিএন বাংলাকে সময় দিয়েছেন। এটিএন বাংলার পরিবারের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ এটিএন বাংলা, পাশাপাশি বাংলাদেশ সহ সারা বিশ্বে যারা দেখছেন সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ, শুভেচ্ছা। সুপ্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন আমরা
আওয়ামী লীগের কর্মকাণ্ড, তাদের কী ছিল, তাদের রেজাল্ট কেন এইরকম হতে গেল, তাদেরকে কেন 16 বছর এসে এত শক্তিশালী অবস্থা থাকার পরেও কেন দেশ ত্যাগ করতে হলো, সেসব নানাবিধ বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করেছি। আপনারা সকলে জানেন এই চট্টগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে আমরা আলোচনা করি চট্টগ্রামের উন্নয়ন সমস্যা এবং সম্ভাবনা নিয়ে। তার পাশাপাশি আজ আমরা আলোচনা করলাম সমসাময়িক রাজনীতি, অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড এবং আগামীর গতিপথ নিয়ে। আগামী পর্বতে একবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান চট্টগ্রাম এক্সপ্রেস। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন,